আমি চাই না তোমায় হারাতে, আমার সুখের প্রদীপ নিভাতে। গ্রামে অনেকে ডান্স বলতে পারে না, ডান্স করতেন আর কি। ডান্স করতেন, ওকে। একদম উপরওয়ালার হাত যদি রহমত না থাকে কেউ বিখ্যাত হতে পারে না। আমার বড় একটা মোটা আংটি ছিল, স্বর্ণ, সে তখন থেকেই পড়তাম। মৌচাকে গিয়ে আংটি বিক্রি করলাম, এই টাকা দিয়ে এই গান রেকর্ড করলাম। কেউ নিচ্ছে না, বলে যে গান স্লো হয়ে গেছে, চলবো না। আসলে ওই গান কিন্তু হিট পরে পুরো 4 বছর একটা না অ্যালবাম হিট। ওই সময় অ্যালবাম 10 কোটি টাকা ব্যবসা করেছে। সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, মাটির কবরে শোয়াতে পারবে, মন থেকে আমার স্মৃতি তুলতে পারবে না। ওই ম্যাগাজিনে আমি আরবি গান দিয়ে শুরু করি আমার প্রথম পারফরমেন্স। একটা মেয়ে এসে অটোগ্রাফ নিল, বিশ্বাস করো পরীর মতো দেখতে। তা আমি অটোগ্রাফ দিতে দিতে ওনার দিকে তাকিয়ে আছি। হাতেরটা আর গলারটা মিলে 15 ভরি। 15 ভরি গোল্ড পরে আছে রবি চৌধুরী এই মুহূর্তে। পয়সা ছাড়া কাউকে আমি গান শোনাই না। উনি আমাকে তৌফিক দেন আমি যাতে সবকিছু মেনে চলতে পারি, কারণ মরতে হবেই, জন্মেছি যখন মরতে হবেই। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। আমি একটু ক্যাসিনো খেলি, ব্ল্যাক জ্যাক, বাকারা, যেটা হয় চাইনিজরা খেলে। এই জিনিসগুলো ঠিক না আমার, এটা আমার ব্যাড হ্যাবিট। আমি তো বলবো না সাকিব যে আমার এটা গান তুমি নাও, কারণ সে আমার বন্ধুর মতো ছোট ভাই। শাবনুর আমার ভালো বন্ধু, আমার বাসায় আসে, আমরা একই দিনে জন্মগ্রহণ করেছি, 17 ডিসেম্বর বার্থডে হয়, একসঙ্গে কেক কাটি। আর বাংলাদেশের মোটামুটি সব নায়িকাদের সাথে আমার খুব সুসম্পর্ক। সাকিব তো আমার খুবই কাছের, আমার বাসাতেই আমরা আড্ডা মারতাম। আমাকে ফ্যাসিস্ট বানাতে চায়, নো। এটার আগে আমি খালেদা জিয়ার সফর সঙ্গে তেরি চুনরিয়া দিল লে গই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট, সেন্সেশন, জাগুক শিহরণ। দর্শক, আমাদের হৃদয়ের অনুভূতি, কথা কিংবা ভালোবাসা সবকিছুই কিন্তু গানে গানে প্রকাশিত হয়। আমাদের জীবনের অনেক অধ্যায় থাকে, প্রত্যেকটা অধ্যায় যেন এক একটা গান। আর এর জন্য বলা হয় গান এবং আমাদের জীবন একে অন্যের পরিপূরক। আর যারা গান করেন তারা কিন্তু ভীষণ রকমের সৃষ্টিশীল হন, তাদের সাথে আড্ডা দিতেও কিন্তু দুর্দান্ত লাগে। দর্শক, আমি আর্শিয়া, সবাইকে ওয়েলকাম করছি এশিয়া পোস্টের চমৎকার আয়োজন এপি স্টার। এপি স্টারে কিন্তু প্রত্যেকটা এপিসোডে আপনাদের পছন্দের তারকাদের নিয়ে আমরা সাজিয়ে থাকি। আজকে আমাদের এপি স্টারের চমৎকার একজন মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। রোমান্টিক ও মেলোডিয়াস গানের জাদুকর হিসেবে তিনি শ্রোতাদের হৃদয় স্থায়ী আসন করে নিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় অডিও অ্যালবাম এবং চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি তিনি একজন সফল সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবেও সঙ্গীতাঙ্গনে অবদান রেখে চলেছেন। আমাদের এপি স্টারে আজ তিনি অতিথি। এমন একজন ব্যক্তিকে অতিথির চেয়ারে পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। দ্য স্টাইলিশ, গর্জিয়াস, হ্যান্ডসাম সুরকার, সঙ্গীত পরিচালক এবং শিল্পী, আমাদের সবার পছন্দের রবি চৌধুরী। আমি চাই না তোমায় হারাতে। আমিও চাই না। কেমন আছেন বলেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যেমনটা বলছিলাম, আপনার ভীষণ ফেভারিট, এবং আমি যখন শুনলাম যে আজকে রবিদা আমাদের গেস্ট, আই ওয়াজ সো এক্সাইটেড যে আসলে এত স্টাইলিশ একজন মানুষ। আশা করি আজকের আড্ডা খুব ভালোভাবেই জমবে তোমার সঙ্গে। অনেকদিন পরে তোমার সঙ্গে দেখা হলো ভাইয়া, কথা হচ্ছে সামনাসামনি, আপনার সাথে আমার লাইভ দেখছি। একদম আপনার সাথে আমার যখন দেখা হয়েছিল, আমার ঠিক 3-4 বছর আগে বোধহয় দেখা হয়েছিল। হ্যাঁ, হোটেলে একটা ইভেন্টে আপনাকে আমি যেরকম দেখেছি এবং আজকে ঠিক এমনটাই দেখছি, পুরো চেঞ্জ নাই, একদম লক করে দিয়েছেন। আচ্ছা, আমি লক করে দেয়া যায় একদম। আমি যে গানটির কথা বলছিলাম, আমি চাই না তোমায় হারাতে, এবং ভীষণ জনপ্রিয় একটা গান। যদি বলি আমরা স্পেশালি যে 90 দশকের দিকে আমরা ব্যাক করি, মুখে 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 ফিরতো, অনেক প্রেমিক প্রেমিকা কেউ দিত এই অ্যালবামটা। হ্যাঁ, আমি স্টেজে করতাম, এখনো ইয়াং বিশেষ করে তরুণ প্রজন্ম বসে থাকতো না আর কি, আমার সঙ্গে এই গান গাইতেন এবং ডান্স করতেন। তো গ্রামে অনেকে ডান্স বলতে পারে না, ডান্স করতেন আর কি। ওকে। আচ্ছা, এই গানটার আমরা 2টা লাইন দিয়ে শুরু করি আজকের আয়োজন। এটা আমি চাই না তোমায় হারাতে, আমার সুখের প্রদীপ নিভাতে, আকাশ হারায় নীল, টং 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 হারায় আলোর দিন, বাগান হারায় ফুল, নদী হারায় কুল।
আমি চাই না কাউকে হারাতে, ওকে আমি চাই না তোমায় হারাতে। পুরো গান চমৎকার। গিয়ে দিলাম না? না, চমৎকার পুরোটা। চমৎকার। আসলে এই গানটা আপনাকে যদি বলি ওই সময় 90-এর দশকে একটা তুমুল আলোড়ন তুলেছিল এই গানটা। হ্যাঁ, আচ্ছা, রবি চৌধুরী আজকে আমাদের স্টারে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমাদের এই আয়োজনে আসলে অনেকগুলো সেগমেন্ট থাকে, কিছু সেগমেন্টে যাব আমরা। আমাদের প্রথম সেগমেন্টটা হচ্ছে গানে গানে রবি। যাব? হ্যাঁ, গানের ব্যাপার তো যখন আমি তো গান নিয়েই তো আছি। হ্যাঁ, দর্শক চলুন চলে যাওয়া যাক আমাদের ফার্স্ট সেগমেন্ট গানে গানে রবি। আচ্ছা, গানে গানে রবিতে আমি একটা প্রশ্ন রাখতে চাই। 90 দশকে ফিরে যেতে চাই, যখন আসলে অডিও অ্যালবামের যুগ ছিল, ক্যাসেটের যুগ ছিল। ওই সময় আপনি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন, অনেক গান করেছেন। পেয়েছি, হ্যাঁ। হ্যাঁ অ্যালবামের শিরোনাম ছিল প্রেম দাও। হ্যাঁ হ্যাঁ। তো এত প্রেম দিয়েছে আমাকে আজকে আমি রবি চৌধুরী। আচ্ছা, ওই সময় আসলে কাজগুলো নিয়ে একটু জানতে চাই, যাত্রাটা কেমন ছিল? অনেক স্ট্রাগল। আসলে নতুন কেউ একটা জায়গা করে নিবে, এটা একদম উপরওয়ালার হাত যদি রহমত না থাকে কেউ বিখ্যাত হতে পারে না। তো আমি অনেক ঘুরেছি, আমার সঙ্গে সঙ্গে আরও ঘুরেছেন প্রয়াত খালিদ হাসান মিলু, আমার বন্ধুর মতো বড় ভাই। তার অনেক অবদান আছে। আমার প্রথম অবদান তো আছে আমার, যাদের হাতে করি আমি গান শিখেছি, এটা আমি পরে আসছি। ঢাকায় এসে যে স্ট্রাগলটা, এই মিলু ভাই আমার কয়েকটা গান শুনলেন, আমার লেখা, আমার সুর, বললো যে এই গানগুলো তুমি রেকর্ড করো। তো আমাদের আরেক প্রিয় শিল্পী হাসান চৌধুরীকে বললো যে, তখন স্টুডিও ছিল ডন মালিবাগে, এই গানগুলো রেকর্ড করো। তখন মান্নান মাহমুদ আমাদের মিউজিক ডিরেক্টর, তাকে বুঝিয়ে দিই। এই হাসান চৌধুরী একটা আমার বড় একটা মোটা আংটি ছিল, স্বর্ণ, সে তখন থেকেই পড়তাম 1.5 ভরি মতো, ওটা বিক্রি করে দিয়ে মৌচাক মার্কেটে। তো মিলু ভাই যখন আমাকে বললো যে গানগুলো রেকর্ড কর, আমি টাকা নেই, তাহলে আংটিটা বিক্রি করে দেয়। মৌচাকে গিয়ে আংটি বিক্রি করলাম, এই টাকা দিয়ে এই গান রেকর্ড করলাম। এই রেকর্ড করে ঘুরতেই থাকলাম পাংখার মতো। এবার তখন যারা নাম করা কোম্পানি, স্লোগান চলবে। ভাই, ইন্টারাপ্ট করি, আংটিটা বিক্রি করে কত টাকা পেয়েছিলেন ওই সময়? এটা এখন আমার মনে নেই আসলে। মনে নাই এখন না? অত আচ্ছা। বেশি টাকা না, ওকে। মোটামুটি ওই সময় হ্যাঁ কত 10-12 হাজার টাকা হবে। এখন ওই সময় 10-12 হাজার, এখন তো আসলে অনেক টাকা। অনেক টাকা, হ্যাঁ। তারপর কি করলেন? এখন 2 লাখের মানে 3 লাখের মতো পাওয়া যাবে ওইটা বিক্রি করলে। তারপরে গান রেকর্ড হলো, এই যে ঘুরতে থাকলাম, কেউ নিচ্ছে না, বলে যে গান স্লো হয়ে গেছে, চলবো না। আসলে ওই গান কিন্তু হিট। পরে পরে যেতে যেতে স্টেডিয়ামের স্যালেক্স, তখন যার অ্যালবাম বের করে সুপারহিট। ওই সময় হ্যাঁ যুবক, রংচারা জিন্সের প্যান্ট পরা হিট, সেলিম চৌধুরীর কবিতার মতো চোখ যে তোমার হিট, ওডিসির বাবু, মৌচাক মার্কেটে হলো দেখা, এইসব গান, কি সুন্দর দুটি চোখ। তারপরে আমি রং নাম্বার টেলিফোনে আদানবাবু হিট, ওই সময় আর কি। তো আমার গান নিল, নেওয়ার পরে আমার প্রথম লেখা জীবনের বেদনার সবটুকু আমাকে দিয়ে সুখে নিয়ে তুমি ফিরে যাও, ও 90 দশকে এটাও কিন্তু হিট। তারপর একটা গান ছিল, আমি আজ জেনে গেছি তুমি আমাকে ছেড়া কোনো ফুল ভেবেছো। এই দুটো গান আমার লেখা, আমার শুট ছিল, বুঝছো? তো গান তো এই দুটো গান শুনে নিয়ে নিল, বলে আর কিছু রিদমিক গান করতে হবে। তখন ওই সময় যারা হিট, যেমন মিল্টন খন্দকার, কাজী ফারুক বাবুল, মিল্টন ভাইয়ের কাছে গেলাম, উনি লিখে দিলেন প্রেম দাও নয় বিষ দাও, ফুল দাও নয় জল দাও। এই যে তোর কাজী ফারুক বাবুল দিয়ে লিখলো, রিমঝিম রিমঝিম বৃষ্টি যখন ঝরে রে, তোমার কথা শুধু মনে পড়ে রে। এই গানগুলো মানে বের হওয়ার পর হাঁটে ঘাটে মাঠে বাজারে, এই পিকনিকের গাড়িতে, এই গাড়িতে পুরা 4 বছর একটা না অ্যালবাম হিট ওই সময়। কিন্তু ভাইয়া ওই 90 দশকে তো অনেক গানের কথা শুনলাম। হ্যাঁ, একদম সর্বপ্রথম কোন গানটি শ্রোতাদের কাছে আপনাকে পৌঁছে দিয়েছে? যে রবি চৌধুরী, এই অ্যালবামটা, এই অ্যালবামটাই না? হ্যাঁ, আমার লেখা, আমার গান, এই অ্যালবামটাই সুপার ডুপার। ওই সময় এই অ্যালবাম উনি কোম্পানি নিজে স্বীকার করেছে 10 কোটি টাকা ব্যবসা করেছে ওই সময়। 10 কোটি টাকা ব্যবসা করেছে। সেই চট্টগ্রামের আঞ্চলিক গান করা ছেলেটা একটা সময় ঢাকায় এসে মুক্ত ধারার প্লেব্যাকে কণ্ঠ দিল।
আসলো, দেখলো, জয় করলো। আসলে জার্নিটা আমার মনে হয় না সহজ ছিল। এত এটার সহজ। পেছনে কোনো চ্যালেঞ্জ কিংবা কোনো মজার গল্প আছে কিনা? গল্প নেই, ওই গল্প তো তোমাকে বললাম, নিজের হাতের আংটি বিক্রি করে দিয়েছি, ঠিক না? হ্যাঁ। আর অ্যালবাম যখন হিট হয়ে গেল তখন ওই ফিল্মের যারা মিউজিক ডিরেক্টর, প্রডিউসাররা আমার সঙ্গে যোগাযোগ করে আমার অ্যালবামের গানই ফিল্মে নিয়ে নিল। ওরকম হয়েছে অনেক। যেমন সাদা কাফনে আমাকে জড়াতে পারবে, আহা। মাটির কবরে শোয়াতে পারবে, মন থেকে আমার স্মৃতি তুলতে পারবে না, আমাকে ভুলতে পারবে না। এটা ফিল্মে নিয়ে নিল। ফিল্মের নাম ছিল হারামখোর। হারামখোর গানটা কিন্তু মেলোডিয়াস গান, কিন্তু আমাদের হিরো ছিল রুবেল। এই গানগুলো আসলে এতটাই জনপ্রিয় এবং এভারগ্রিন, এই গানগুলো সবসময় কিন্তু আসলে সমান তালে জনপ্রিয় থাকবে, এক কথায় বলা যায়। তারপর আমার আরেকটি গান ফিল্মে গিয়েছে, পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি, এই গানটা, ও, এটা ফিল্মে গেছে। চমৎকার চমৎকার। এবং বলা হয়ে থাকে রোমান্টিক এবং মেলোডিয়াস গানের যদি যুবরাজ বলা হয় সেটা হচ্ছে রবি চৌধুরী। হ্যাঁ, মানে কোনো বিশেষণ আমি নিজেও যখন রোমান্টিক গান করা হয় মাথায় কি থাকে? আমাকে প্রশ্ন করে হ্যাঁ। কোথাও কোনো কনসার্টে গেলে আপনার নামে কি বলবো, আমি বলে কিছুই বলতে হবে না, শুধু বলবো আর রবি চৌধুরী আসছে। হ্যাঁ হ্যাঁ। চলচ্চিত্রে তো আপনার প্লেব্যাক করাটা একদম দুর্দান্ত এবং দারুণ। যখন থাকে না একজন নায়কের লিপে যখন আপনার গানটা যাবে তখন কিন্তু থাকে না অনেক বিষয়ে প্রিপারেশন আমাদের নিতে হয়। আপনি কি ধরনের প্রিপারেশন নিয়ে আসলে প্লেব্যাকে তখন করেন আর কি একটু জানতে চাই, কি কি মাথায় থাকে? না, সেটা হচ্ছে এটা গানের একটা সিকোয়েন্সের উপরে। যেমন আমি যে সর্বশেষ যে ছবিটা সঙ্গীত পরিচালনা করলাম, টাইটেল সংটা আমি গেয়েছি, মাকে নিয়ে একটা গান। এই যে দেখো, এই যে কিছুদিন আগেই তো একটা মা অবহেলিতভাবে মারা গেলেন, 7 দিন পরে তার লাশ উদ্ধার হলো, অথচ ছেলেরা শিক্ষিত, ডাক্তার, সবাই well educated, ইঞ্জিনিয়ার, কানাডায় থাকেন, তো এটাই লাভ কি? তো এরকম এই গল্প যে পুত্র এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তালা, সব তালাতেই ঘর আছে, মায়ের নেড়ে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। তো বিয়ের পরে ছেলেদের বউ আপন হয়ে গেছে, মা পরে গেছে, মা অবহেলিত, ঠিক না? তো এই গানটা যখন আমি গেয়েছি তখন তো আমি ওই স্যাড মুডে গিয়েছি। এই গানটা সিনেমায় যাওয়ার আগে অনেক কনসার্টে আমি গিয়েছি, অনেক মাকে কাঁদতে দেখেছি। তো ইমোশন দিয়ে তো গাইতে হয়, ইমোশন দিয়ে তুমি যে কোনো গান করলে মানুষ নেবেই। একদম একদম। এই গানটা লেখা ছিল গাজী মাজহার আনোয়ারের এবং নার্গিস আক্তারের মুভি। প্রডিউসার ছিলেন আমাদের এটিএন বাংলার মাহফুজ রহমান। ওকে, আচ্ছা ভাইয়া, এরকম কখনো হয়েছে যে আপনি একটা গান রেকর্ড করেছেন কিংবা করছেন স্টুডিওতে, কিন্তু আপনি নর্মালভাবে গেয়েছেন, কিন্তু গানটা রিলিজ হবার পরে ইতিহাস সৃষ্টি করেছে? যখন আপনি গেয়েছেন তখন আপনি কখনো ভাবেননি যে এটা আসলে এতটা সুপার ডুপার হিট করবে, এরকম হয়েছে কোনো কোনো গান? না, গান রেকর্ড করার পরে যেমন রাত 2টোর সময় একটা গান আমি শুরু করেছিলাম, আমার মনে আছে। তো গানটা এমনভাবে দাঁড়ালো, তো গানের ওই ডায়েরির মধ্যে ইনশাল্লাহ হিট লিখে দিয়েছিলাম আমি। গানটি সত্যি হিট করেছিল। এই গানের শিরোনাম হচ্ছে তুমি দুঃখ পাও, তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই, বুঝছো? এই গানটা ওই সময় বাম্পার হিট। তো এরকম বোঝা যায় যে কোন গানটা হিট করবে। হ্যাঁ, তারপর আমি ঘোড়া দুনয়ন অ্যালবামের কালনাগিনী গানটা গিয়েছিলাম, তারপর ঘোড়া দুনয়ন সুপার ডুপার হিট, এটিএন মিউজিকের ব্যানারে বেস্ট সেলের মধ্যে আমার অ্যালবাম ছিল 2003 সালে। তারপর প্রেম দাউদ কথা তো বললাম, তারপর এক নয়ন কান্দ সাউন্ডটেকের ব্যানারে সুপার হিট। তোমার এই যে আকাশ হারাই অ্যালবাম শিরোনাম ছিল পাশাপাশি, সুপার হিট। অন্তর থেকে ওই সময় যেটা বেরোতো মানে মোটামুটি। আমার বন্ধুরা তোমার নাম দিয়েছে কাল লাগে, এই গানটার পেছনে কি কোনো মজার গল্প আছে? ঘোড়া দুনিয়ন আছে, একটু শুনি আমরা। সবার জীবনে গল্প থাকে, লিখে ফেলেছেন। নিজের লেখা যেহেতু নিজের জীবনের সাথে অনেক মিল আছে। একটু জীবনের সাথে মিল আসলে কেন এই গানটার সাথে? প্রতিটি গানই মিল থাকে। এটা গান লাগানি মানে সরাসরি এটা কি পিস্তল দিয়ে না মেরে, আমি একটু নির্ভয়ে বলি, এটা কি আসলে ডলি শান্তনির সাথে রিলেটেড কোনো ব্যাপার ভাইয়া? এটা কোনো শান্তনি তো হবে, সেটা কি ডলি কারণ নাম বলতে চাচ্ছি না। ওকে, আচ্ছা।
এটা মানুষই বলে দিয়েছে যে কার জন্য আমরা করেছি। মানুষ আমার এমনি বন্ধুরা বুঝতে নাম পারে। দিয়েছে, আমি তো কান লাগিনি দিইনি। আমি লিখেছি বন্ধুরা তোমার নাম দিয়েছে, কান লাগিনি। সে কি সেই সায়ন্তনী? সেটা কোনো সায়ন্তনী হবে। ওকে, বলা যাচ্ছে না। ভাই আপনার তো অনেক সৃষ্টি, অনেক গানে আপনি সুর করেছেন, সঙ্গীত পরিচালনা করেছেন, তারপরেও তো থাকে যে একদম হৃদয়ের কাছাকাছি, হৃদয় ছুঁয়ে যায়। যদি যে গানের কথা আমি জিজ্ঞেস করবো, কোন গানটির কথা আপনি বলবেন? এটা আমার শ্রোতারা বলতে পারবে। কিন্তু আপনার পছন্দের? আমার পছন্দের এই আমার লেখা গানগুলো তো বলেই সবসময়, আমি আর জেনে গেছি, বেদনার সবটুকু। তারপর এই গানটার কথা খুব বেশি বলে মানুষ, খুব বেশি মনে পড়ে তোমাকে। যারা একটু মেলোডিয়াস গান পছন্দ করে, আমি যেখানে যাই বলেছি আপনার ওই গানটা খুব ভালো লাগে। যেমন ওই দিন আরেক জায়গায় গেলাম, এয়ারফোর্সে চাকরি করে এক ভদ্রলোক, কামাল, আমার ভক্ত, কই আপনার একটা গান খুব শুনতাম, বাঁশিটা ভেঙে গেছে। তো এই এলাম, পরে ওর জন্য আমি গেয়ে ফেসবুকে দিয়েছি এই গানটা, আমি পাচ্ছি না কোথাও। বাঁশিটা ভেঙে গেছে, গিটারের তারগুলো ছেঁড়া, হারমোনিয়ামে জমেছে ধুলো, ভালো লাগে না কিছু তুমি ছাড়াও, ভালো লাগে না কিছু তুমি ছাড়া। ও চমৎকার। যদি 90 দশকের দিকে ফিরে যাই, আপনি যেসব সহশিল্পীদের সাথে কাজ করেছেন, তাদের সাথে কি কোনো মজার স্মৃতি আছে যেটা একটু শেয়ার করা যায় আমাদের সাথে? আমি তো সবার সঙ্গেই গান গেয়েছি মোটামুটি। আমাদের সবচেয়ে বড় কথা কি, আমি যার গান রেডিওতে শুনে শুনে গান শিখেছি, প্রথমে আমি আমার ওস্তাদদের একটু শ্রদ্ধা করে স্মরণ করি। যেমন আমি আমার হাতে করি মরহুম চট্টগ্রাম বেতারের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক গানের সম্রাট বলা হয় যাকে, আহমেদ কবির আজাদ, প্রয়াত। তারপর কক্সবাজারে সঙ্গীতায়তন, উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি উস্তাদ আবু বকর স্যারের কাছে, উনি প্রয়াত হয়েছেন। ঢাকায় খন্দকার নুরুল আলম সাহেব, পাকিস্তানে ফজল হোসেন। হ্যাঁ, এই তো আমাদের কাছে হাতে করি। তারপর প্রশ্ন জানে কি ছিল? প্রশ্ন ছিল যে আপনার সহশিল্পী হিসেবে যাদের সাথে কাজ করেছেন। দেখো, আমি যার গান শুনে শুনে গায়ক হয়েছি, সাবিনা ইয়াসমিন, আমাদের শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন। উনি ফিল্মে অনেক সঙ্গে গান গেয়েছেন, বাট অডিওতে আমার সঙ্গেই প্রথম তার ডুয়েট অ্যালবাম। এটা 1995-এ। অ্যালবামের শিরোনাম ছিল দুজন মিলে। তো এটা অবাক করার মতো, মানে সবাই অবাক হয়েছে যে সাবিনা ইয়াসমিনের সাথে নতুন প্রজন্মের রবি চৌধুরী। তো অ্যালবামটা খুব ভালো ছিল। তারপর আরও যাদের সঙ্গে আমি গান গেয়েছি, আমাদের বেবি নাজরিন, সামিনা চৌধুরী, ডলি সায়ন্তনী, তুমি বললে, হ্যাঁ, শাকিলা জাফর, আখি আলমগীর, মৌটুসি, সবার সঙ্গে তো গিয়েছি মনে হয়, মানে যারা যারা আছে, কনক চাপা, রিজিয়া পারভিন। শুধু রুনা আবার সাথে বাকি আছে, কিন্তু ওনার সাথে একটা গজল গাওয়ার ইচ্ছা আমার আছে, এবং ওনার সঙ্গে কথা হয়েছে। এটা উর্দু গজল তো অবশ্যই যে কোনো সময় বের হবে। মানে আপনার দর্শকরা অবশ্যই এবং নতুন প্রজন্মের সবার সঙ্গে গিয়েছি, অনেকের সাথে। হ্যাঁ, লুইপা থেকে সবার সঙ্গে আমি স্টেজ শেয়ার করি। আমেরিকাতেও গেছি একসঙ্গে আমরা। আবার সামনে আরও অনেক প্রোগ্রাম আছে আমার, কনসার্ট। যেমন আমি কানাডা যাব, ফুবানাতে যাব, এলেতে, আমেরিকায়, লস অ্যাঞ্জেলস। তারপর অক্টোবরে যাবো তোমার অস্ট্রেলিয়া। অনেকগুলো ট্যুর আছে আমার। ওকে, গ্রেট। অ্যানালগ ক্যাসেটের যুগ থেকে বর্তমান সময়ে ডিজিটাল স্ট্রিমিং এবং ইউটিউবের যে একটা যুগ চলছে এখন, এই যে সঙ্গীতের একটা বিশাল পরিবর্তন আমরা দেখতে পাই, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন ভাইয়া? সময় আসলে আমাদের সময়টা ছিল গোল্ডেন টাইম। আমাদের ক্যাসেট যখন আমরা তো 90 দশকের গায়ক, মানুষের বাসায় আমাদের অ্যালবাম সাজানো থাকতো, প্রতিটি গায়ক গায়িকার। হ্যাঁ, এই জিনিসটা এই প্রজন্ম পায়নি। এই প্রজন্ম একটা করে গান বের করে, মিউজিক ভিডিও হয়, এটা তারা এনজয় করছে। কেউ এখন বলে যে ভাইরাল হয়েছে, এই গান ভাইরাল। তুমি দেখো, একটা ভালো কথার গান কিন্তু ভাইরাল কম হয়, মানুষ ভিউ কম হয়, তাই বলে ভালোই। হ্যাঁ, ঠিক না? আর একটা খারাপ জিনিস তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। এটা ভালো মন্দ সবসময় ছিল, এটা থাকবেই। তারপরে আমাদের ভালোটাকে গ্রহণ করতে হবে। এবার একটু যেতে চাই ভাইয়া, আপনার প্রথম কনসার্ট ছিল সৌদি আরবের জেদ্দাতে, এবং সেটা ছিল, আমি ভুল না করলে, 1988 সালে।
88 হ্যাঁ 88-এ ছিল। এটা ছিল বন্যা দুর্গতদের সাহায্য। হ্যাঁ হ্যাঁ, বিয়ে করতে উকিল লাগেছিল এরকম একটা গান করেছিলেন আপনি, হ্যাঁ, রাইট? হ্যাঁ, এটা চিটংয়ের গান। হ্যাঁ। চিটাগং, এই গানটার কি দুটো লাইন শুনতে পারি ভাইয়া? তুমি দেখো, দুদিন তো প্রোগ্রাম ছিল, দুদিন কনসার্ট ছিল ওদের, বন্যার্থদের সাহায্যার্থে। তখন ওপেনলি কোথাও কনসার্ট হতো না, শুধু এমবিসিগুলোতেই হতো। তো 88-এ যখন এই ঢাকায় এত বন্যা হলো, সে উপলক্ষেই ওই লোকাল শিল্পীরা মিলে প্রোগ্রামটা করছে আর কি। তো প্রথম দিন আমাকে সুযোগ দিল না, আমার ইন্টারভিউ গান শুনলো, বললো যে আপনি আগামীকালকে আপনাকে চান্স দেওয়া হবে, মানে গ্রামের ভাষায় চানস, ওদের ডানস চানস, চান্স আর কি যেটা হয়, সুযোগ দেবে আমাকে। গান শুনলো, সুযোগ মানে ওরা দেবে সুযোগ। আচ্ছা, তো অনেক শিল্পীরা গান করলো। যখন আমাকে স্টেজে উঠালো, আমি যখন গান ধরলাম, বিয়া গতে উকিল লাগে, নৌকা লাগে মাঝি, প্রেম গরিতে দুইজন লাগে, যার লগে যে রাজি, আরে আরো হাসে আয়ু, অফরনের তাল তো ভাই, হইজা জলি সাই ওই যার গই, তোমার ফিরিতির আশায়, আরো হাসে আয়ু। ম্যাক্সিমাম চিটমনিয়ান লোক, বুঝছো? আর চিৎকার পাবলিকের। হ্যাঁ, আর তো পাবলিক আমাকে নামতে দেয় না। পরে তো এমবিসি আমাকে চাকরি দিয়ে দিল। আচ্ছা, হ্যাঁ, চাকরি দিল। তখন এখন যে ধর্মমন্ত্রী তখনও উনিই ছিলেন, কাইকোবাদ ভাই। তো ওই যেহেতু সরকারিভাবে ওনারা হজ করতে গেছেন, তো ওনাদের সঙ্গে আমি ছিলাম হজের মাঠে। পরিচয় হলো আমাদের ধর্মমন্ত্রী কাইকোবাদ ভাই, তারপর কারি হাবিবুল্লাহ বেলালি সাহেব। তো ওনারা আমাকে শুনতে চাইলেন, যখন শুনেছি উনি কিছু গজল টজল গেয়েছে, আরাফাতের মাঠেই আমাকে শুনেছেন। আমাকে কার্ড দিল, তুমি বাংলাদেশে আসো, তোমাকে টেলিভিশনে সুযোগ করে দেওয়া হবে। তো সেই যে কথা, সেই আশা, চলে আসলাম 1 বছর পর। হ্যাঁ, বেলালি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম। টেলিভিশনে আমার অন্তরঙ্গ ম্যাগাজিন অনুষ্ঠান হতো তখন, মানে 1991-এর কথা বলছি এটা। ওই ম্যাগাজিনে আমি আরবি গান দিয়ে শুরু করি আমার প্রথম পারফরমেন্স জার্নি। ওকে, এই হাবিবুল্লাহ ভাইয়ের অবদান, কারি হাবিবুল্লাহ বেলালি এবং কাইকোবাদ ভাই। তো আর লুৎফুর রহমান তালুকদার সাহেব ছিলেন প্রডিউসার, উপস্থাপনায় ছিলেন রায়হান গফুর। উনি এখন একটু, উনি নেই, আউট অফ, উনি একটু মানসিক সমস্যা আছে ওনার, উনি একটু। তো সেই আর কি, মানে ওই অন্তরঙ্গ ম্যাগাজিন দিয়ে শুরু আমার আরবি গান দিয়ে। ভাই, গানের জন্য এখন পর্যন্ত কতগুলো দেশে যাওয়া হয়েছে কনসার্ট অ্যাটেন্ড করার জন্য? ওয়ার্ল্ড ট্যুর তো অনেক হয়ে গেছে আমার, অনেক আগেই হয়ে গেছে। এটা কোন দেশে যাওয়া হয় নাই সেটা জিজ্ঞেস করি না আমরা, এটা বেটার। জান নাই কোথায়? আমি তো মায়ানমার পর্যন্ত গেছি। মায়ানমারে তো কখনো বাঙালি শো হয় না। এক্স্যাক্টলি, এই প্রশ্ন আমি করতাম। এখন মায়ানমারে 12 মাসে যুদ্ধ লেগে থাকে, সেখানে কনসার্ট অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, সরকারি ট্যুরে, হ্যাঁ হ্যাঁ, প্রাইম মিনিস্টারের সফরসঙ্গী হয়ে। ওকে, আমাদের বেগম খালেদা জিয়া, তার সফরসঙ্গী ছিলাম। এটা 2003 সালে। এবং আমি আর শাকিলা জাফর, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও ছিলেন। ওই গানটা, হইজার ভিতর গাতে রে কমে তোমারে, সিনা লাগে বাঁধি রে কমে তোমারে, অন্য নাহি রে, হইজার ভিতর গাতে রে কম তোমারে। এত জমি ছিল তো ওই দিন। বার্মার রাজা তো ওটা লুঙ্গি পরে, লুঙ্গি পরেই ডান্স করতেছিলেন। কিন্তু ওরা কি বাংলা গান বুঝতে পারছিল? মিউজিকের কোনো ভাষা নেই তো বেসিক্যালি, তোমার রিদম, ওটা শুনে নাচানাচি করছিল। আচ্ছা, ফোক সং তো, ফোক তো মানুষ খুব পছন্দ করে। আমার মনে হচ্ছে আমি সুইডেনে যখন প্রোগ্রাম করতে গেলাম, এটা 99-এ মনে হয়। তো ফিনল্যান্ড একটা বড় একটা শিপ আছে, 18 তলা। ওই শিপের মধ্যে ওই দিন সব 60 আপ, 70 আপ, এইসব বয়স্ক যারা আছেন, ওদের মধ্যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ, ওনারা ওদিন ভ্যাকেশন ওদের। তো ডিক্লেয়ার করলো যে আমাদের বাংলাদেশের সিঙ্গাররা আছেন, হ্যাঁ, ওনারা গান গাইবেন।
আমরা গান করলাম, অবাক হয়ে শুনছেন, কেউ তাকিয়ে আছে আর তালি দিচ্ছেন। তো গানের কোনো ভাষা নেই বেসিক্যালি, মানে মিউজিক, হ্যাঁ মিউজিকের তো সবাই বুঝে। একদম একদম। লাস্ট একটা প্রশ্ন করতে চাই সেগমেন্টে, রবি চৌধুরী যদি সঙ্গীত শিল্পী না হতেন সেক্ষেত্রে আসলে তাকে আমরা কি হিসেবে দেখতাম, কোন প্রফেশন বেছে নিতেন আপনি? কি হতাম, চট্টগ্রামের লোকজন তো বেশি ব্যবসায়ী হয়, ব্যবসায়ী হতেন তাহলে। কিন্তু আমি একদম গায়কই হতে চেয়েছিলাম, সত্যি নায়ক হতে চাইনি। নায়ক তো অফার এসছে পরে, কিন্তু আমার একদম গায়কই ছিল আসলে হওয়ার গায়ক ইচ্ছা। হবই আমি। আমার মনে আছে, আমার বাড়ির পিছনে একটা কাঁঠাল গাছ আছে, ওটা টিন দিয়ে মাইক বানাতাম, এই আছে না মাইক, ওটা দিয়ে গান করতাম, গান গেয়ে গেয়ে গায়ক হওয়ার চেষ্টা করতাম, তো ফাইনালি গায়কই হয়ে গেলাম। রবি চৌধুরীর সাথে গানে গানে রবিতে ছিলাম। এবার একটু আমাদের পরবর্তী সেগমেন্ট, সেটা হচ্ছে গান, প্রেম, রাজনীতি। এই সেগমেন্টটাতে যেতে চাই ভাই আপনার সাথে। দর্শক চলুন চলে যাওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্ট, গান, প্রেম, রাজনীতি। এখানে আসা রবি চৌধুরী প্রেম, ভালোবাসা, রাজনীতি সম্পর্কে আমরা একটু জানতে চাই। আচ্ছা ভাইয়া, প্রেমের কোনো বয়স নেই বেসিক্যালি, একদমই না, জাস্ট নাম্বার। একটা সুন্দর গানের সঙ্গে, একটা ভালো গানের সঙ্গে আমার প্রেম হয়। একটা ভালো সুন্দর মানুষ, সেটা ছেলে হোক মেয়ে হোক, একটা সুন্দর মানুষ দেখলে তো প্রেম, ওটার সাথে প্রেম হয়ে যায়। বিউটিফুল একটা ফুল দেখলে ফুলের সঙ্গে প্রেম হয়ে যায়। একদম একদম। আমি একটা আবার ভালো হারমোনিয়াম দেখলে ওটা প্রেমে পড়ে যাই। প্রেমের কোনো সংজ্ঞা নেই বেসিক্যালি, প্রেম তো আসবেই। আচ্ছা, রবি চৌধুরীর যদি এমপি হওয়ার কোনো সুযোগ আসে তাহলে কোন দলের হয়ে তিনি জনপ্রতিনিধি হতে চাবেন? প্রথমত আমি এমপি হব না, মন্ত্রীও হব না। যদি সুযোগ আসে কখনো? সুযোগ আসলেও হব না। কেন, সেটার কারণ কি? কারণ আমি ঘুমাতে পছন্দ করি, ওকে, আর সবার ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। আমি যদি মন্ত্রী এমপি হই তাহলে একটা দলের হয়ে গেলাম। যদিও আমি বর্তমান সরকারের জাতীয়তাবাদী দলকে আমি সাপোর্ট করেছি, তারেক রহমান সাহেবের জন্য ভোট চেয়েছি 17-তে। এটা হচ্ছে আমার রাজনীতি বান্ধব দল, ওনারা গান পছন্দ করেন, আর আমি খালেদা জিয়ার সফর সঙ্গে ছিলাম, সে কারণে আমি মাঠে নেমেছিলাম। তাই বলে আমি দল করি সেটা নয়। আমি চাই এখন যে আমরা যা বলেছিলাম যে উনি তারেক রহমান সাহেব বাইরে ছিলেন 17 বছর, অনেক কিছু দেখেছেন, শিখেছেন, এটা সত্যি আমরা প্রমাণ পাচ্ছি এখন। তো রবি চৌধুরী কি আসলে তাহলে কোনো দলের সাপোর্ট করে না? আমি বর্তমান জাতীয়তাবাদী দলকে সাপোর্ট করি, অবশ্যই করি। ওকে, কিন্তু আমি কোন দলে কোনো আমার নাম নেই। নাম নেই, সেটা কেন? না, নাম আমি থাকতেও চাই না। কিন্তু অনেকেই তো ভাবে যে রবি চৌধুরী জাতীয়তাবাদী দলের হয়ে মাঠে নেমেছেন, হয়তো তাকেও আমরা কোনো একটা সময় কোন একটা পদে দেখব। তারেক রহমান সাহেবকে আমি ব্যক্তিগতভাবে জানার সুযোগ হয়েছে। প্রথম তো দেখা হলো আমার ওই মায়ানমারে, দ্বিতীয় দেখা যখন হলো তার সঙ্গে আমার সান অফ প্রাইম মিনিস্টার, সে প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে দুবাই থেকে আসছেন বিমানে করে, বিমান আগে এমিরেটস যে কোনোটা হবে, বিজনেস ক্লাসে, সেটা আমিও ছিলাম। আমার সঙ্গে আমাদের সাবিনা ইয়াসমিনের সাইদ জাহাঙ্গীর ম্যানেজার হিসেবে উনি কাজ করেন, সে একজন শিল্পীও, সেও ছিল। তো তার সঙ্গে ছিল নুরুদ্দিন অপু ভাই, এখন যে হুইপ, তখন তারেক রহমান সাহেবের পিএস ছিলেন তিনি। তো অপু ভাই আমাকে পরিচয় করে দিল তারেক রহমান সাহেবের সাথে। তো লাউঞ্জে পরিচয় পর্ব শেষ, তো আমি একটু ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর যখন ফাইনাল কল আসলো, তখন আমাকে চলে যাচ্ছে না, আমাকে এরকম ধাক্কা দিয়ে তারেক রহমান সাহেব বললো, রবি সাহেব ওঠেন ওঠেন চলেন। গেলাম, বিমানে ওঠার পর সবার সামনে আমার সিটটা পড়েছে। হ্যাঁ, তা আমার পিছে তারেক রহমান সাহেব এবং আমাদের ওই জাহাঙ্গীরের সিটটা পড়েছে তারেক রহমান সাহেবের পাশে। তখন অপু ভাই তারেক রহমান সাহেবের পাশে বসবে, তা আমাকে বলছে, আপনার লোকটাকে একটু বলেন না পিছনে বসতে, আমি এখানে বসতে চাই। তো এটা আমি ওভাবেই জাহাঙ্গীরকে বললাম যে আপনি একটু পিছনে যান, অপু ভাই এখানে বসবে। এই জানাশোনা যে কত জেন্টেল। হ্যাঁ, তো যখন নামলো, ল্যান্ড করলো ফাইনালি ঢাকায়, তা আমি তো তাকে সম্মান দিয়ে যে আপনি আগে যান, কারণ আমি তো সামনে।
তা আপনি আগে যান এরকম করতে করতে উনি আগে যাবেই না, আপনি আগে যান। তো এত বিনয়ী ভদ্র, সেই জন্য তার ভক্ত হয়ে গেছে ওদিনে আমি। হ্যাঁ, তাকে আমি জানি বলেই তার জন্য মাঠে নেমেছি। এটা কোনো কিছু পাওয়ার জন্য না, বা আর আমরা মুক্ত মঞ্চে গান গাইতে চাই, সে তারও একটা কারণ। রবি চৌধুরী যেহেতু গানের মানুষ, তো কোনো রাজনৈতিক নেতা আছে যে কিনা রবি চৌধুরী গান খুব পছন্দ করে, কিংবা তার জন্য কখনো স্পেশালি গান করা হয়েছে আপনার ভাইয়া? আমাকে এরশাদ সাহেব একদিন বলেছিলেন, আমার গান শুনে আপনার খুব ভক্ত আমি। অনেক মন্ত্রীরাও বলেছেন। স্পেসিফিকলি তখন তারা কোনো গান শুনতে চেয়েছে যে এই গানটা আমার জন্য করো, কিংবা করেন? এরকম তো, হ্যাঁ, আমি তো মাঝে মাঝে একটু গজল করি, অনেকে আমার গজল শুনতে চায়, হ্যাঁ, গানও শুনতে চায়। এরকম অনেকে আছেন। এই যে বর্তমান সরকার এখন দুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, ঘরোয়া অনুষ্ঠানে অনেকবার এই গানটা করেন। হ্যাঁ, এরকম। তারপর বি চৌধুরী সাহেব আমার গান শুনেছিলেন। উনি যখন যেদিন প্রেসিডেন্ট হলেন, আমাদের এমপি, সিলেটের এমপি শফি মামার বাসায় আমরা আড্ডা দিতাম সবসময়। তো ওই দিন ওখানে আমাদের প্রয়াত বশির আহমেদ সাহেবও ছিলেন। তো মাহিবি এরা সবাই প্রেসিডেন্ট হওয়ার পর একটা পার্টি, তখন আমি একটা গান করলাম ওই দিন হারমোনিয়াম বাজিয়ে ওনার সামনেই। চার নয়নে কান্দ মন, চার নয়নে কান্দ, কান্দা কান্দা দুই পরানে আবার জোড়া বান্ধ, চার নয়নে কান্দ মন, চার নয়নে কান্দ। তো এই গানটা শোনার পর এখন বি চৌধুরী সাহেব মিলাচ্ছে চার নয়ন, চারটা হলো। আমি বললাম যে আচ্ছা, আমরা মানুষ তো এখন দুজন, তুমি আর আমি। হ্যাঁ, আমাদের তোমার দুটো চোখ, আমার দুটো চোখ, চার নয় না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি হাজব্যান্ড ওয়াইফকে বুঝিয়েছি এবং প্রেমিক প্রেমিকাকেও বুঝিয়েছি। তোমরা কেঁদে কেঁদে এক জায়গায় থাকো, চার নয়নে কান্দ। এটাই আমার অ্যালবামের শিরোনাম ছিল, চার নয়নে কান্দ। কোনো রাজনৈতিক নেত্রী কখনো আপনার গান শুনে প্রেমে পড়েছে ভাইয়া? মানে উত্তরটা কি হয়েছে কখন এরকম? হ্যাঁ, পড়ছে। নেত্রীর নাম বলা যাবে নাকি? না, আমি ইডেন কলেজে ওই সময় তথ্যমন্ত্রী ছিলেন আমাদের নাজমুল হুদা সাহেব। আমাকে ফোন করে বলে, এর আগে অবশ্য একটা কাজ করে দিয়েছিলাম, এটা গল্পটা বলি। আমাদের জায়েদ খান ছেলেটা, জায়েদ খান, ও মিলু, খালিদ হাসান মিলুর দিক থেকে আমাকে চাচা ডাকে, ওদের আত্মীয় আর কি। তো তার ভাই একটা ঠিকাদার আছে, মানে কাজ টাজ করে ওদিকে ফিরোজপুরে। তো তার 1 কোটি টাকা আটকে গেছে আর কি, বিল আর কি। তো ওই দেলোয়ার হোসেন সাদী সাহেবের একটা ইয়ে নিয়ে, ওনার পেটের উপরে, মানে ওই এলাকার যে এমপি তাদের একটা ইয়ে লাগে, সাপোর্টিং লাগে। তো নিয়ে আসলো। তো আমি ওই সময় নাজমুল হুদা ভাই ছিলেন যোগাযোগ মন্ত্রী। তা আমি ওই বিলটা, আমাকে জাহিদ বলেছে আপনার কিছু একটা থাকবে, আপনি একটু কাজটা করে দেন। তা আমি আর 1 টাকাও নিইনি, কাজটা করে দিয়েছি। তো ওই হিসেবে নাজমুল হুদা সাহেবের সাথে আমার পরিচয় হয়েছে। তো পরবর্তীতে উনি আবার তথ্যমন্ত্রী হয়েছেন। হ্যাঁ, তথ্যমন্ত্রী আমার কল দিল, ওই ছেলেমেয়েরা ধরেছে। ওই সময় বেবি ছিল আমাদের, হেলেনা আপাই বলি আমি, আর জুবলি ছিল, সেও এমপি হয়েছিল পরবর্তীতে। তো তাদের একটা কনসার্টে আমি গিয়েছি। আরে ভাই, কি আর বলবো কাহিনী, মেয়েদের চাপে। তো হেলেনা আবার কোমরে দেখলাম পিস্তল। এখন তো এমপি হয়েছেন সে, হেলেনা বা অনেক ভালো মানুষ। তো ওই সময় আমাকে হেলেনা পাই মেয়েদের কাছ থেকে সেভ করেছে জুবলিয়ার। তো ওই প্রেম টেম পছন্দ তো অবশ্যই, হ্যাঁ, ইঙ্গিত পেয়েছি, কিন্তু সেভাবে গানের প্রতি বেশি। কখনো কি কাউকে ভালো লাগেনি? থাকে না যে গান করতে গেছেন স্টেজ শোতে, প্রচুর ফ্যান, মেয়েরা রবিদার কাছ থেকে নাম্বার চাচ্ছে, অটোগ্রাফ চাচ্ছে, সেলফি তুলছে, থাকে না, এর ভিড়ে লেগে যাওয়া। খুলনা ক্লাবে একবার একটা কনসার্টে গিয়েছিলাম, ক্লাবের প্রোগ্রামগুলো হয় না। তো একটা মেয়ে এসে অটোগ্রাফ নিল,
বিশ্বাস করো পরীর মতো দেখতে। ওকে। তা আমি অটোগ্রাফ দিতে দিতে ওনার দিকে তাকিয়ে আছি, হ্যাঁ কী লিখবো, লিখতে লিখতে মানে ওনার দিকে তাকিয়ে সব কী লিখেছি আমি জানি না। পরে মানে খুঁজতেছিলাম মেয়েটাকে, কই গেলো আর পাইনি। ক্যারিয়ারের সুবর্ণ সময় এরকম কখনো হয়েছে যে রাজনৈতিক কোনো কারণে রবি চৌধুরীকে কণ্ঠাসা করে রাখার চেষ্টা করা হয়েছে কিংবা কণ্ঠাসা করা হয়েছে? এটা আমি বলেই ফেলি, আওয়ামী লীগের সময় কিন্তু কোনো সরকারি ট্যুরে কিন্তু আমাকে ডাকেনি। গণভবন বলো বঙ্গভবনে মানে এরকম কোনো গান গাওয়ার জন্য আমাকে পারফর্ম করার জন্য কখনো ডাকা হয়নি। সেটা তো কোনটা সারিবে, কারণ আমার এত পপুলার একজন শিল্পী আমি এদেশের, কোথাও না কোথাও তো আমার যাওয়ার কথা ছিল অবশ্যই, যেটা আমাকে বিএনপি সরকার নিয়েছে। তো নিশ্চয় আমাকে কোনটা করেছে ওনারা। মানে অ্যাকচুয়ালি আপনি যেগুলো ডিজার্ভ করেন ওই সময়টাতে আসলে আপনাকে কিছুটা কণ্ঠসা করে রাখা হয়েছিল। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা মতাদর্শের কারণে এরকম কখনো হয়েছে, বড় কোনো প্রজেক্ট থেকে কিংবা বড় কোনো কাজ থেকে আপনাকে বাদ দেওয়া হয়েছে? এটা শিল্পীরাই শিল্পীদের বাদ দেয়, মানে হিংসা, মানে জেলাস। এটা হয়তো ওনারা আমাকে চাচ্ছেন, কিন্তু একজন শিল্পী বলেছে না উনি তো ওই দলের, এটা যে কোনো একটা ইয়ে করে বাদ দিয়ে দিল। শিল্পাঙ্গনের রাজনীতি এবং রাষ্ট্রীয় রাজনীতি যদি আমরা একটু জানতে চাই, কোনটি আসলে শিল্পীদের জন্য বেশি ক্ষতিকারক আসলে কোনটা বেশি? আমার মনে হয় যে শিল্পীদের রাজনীতিমুক্ত থাকা উচিত, এটা খুব জরুরি। হ্যাঁ, শিল্পীরা সবার জন্য গাইবে, কোনো একটা দলের জন্য কেন গাইবে? আচ্ছা ভাই, এমন কখনো হয়েছে যে খুব বড় কোনো কনসার্ট কিংবা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আপনার নাম ছিল শুরুর থেকে, কিন্তু একদম লাস্টে যে রবি চৌধুরীর নামটা কেটে দেওয়া হয়েছে যে কোনো কারণে হোক? না, এরকম হয়নি। এরকম আমি তো রাষ্ট্রীয় অনেক প্রোগ্রাম করেছি, তাহলে বিএনপির আমলেই বেশিরভাগ। ওকে, চমৎকার। আমরা আসলে রবি চৌধুরী সম্পর্কে কিছু জিনিস জানার চেষ্টা করলাম আমাদের এই সেগমেন্টটাতে। এখানেই আমরা ইতি টানতে চাচ্ছি। আমরা পরবর্তী সেগমেন্টে যাব ভাইয়াকে নিয়ে জীবনের গল্প সম্পর্কে। আমরা অনেক গল্প থাকে অবশ্যই, এই গল্পগুলোর সত্যি দর্শকদের আমরা জানাবো। দর্শক, এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্ট জীবনের গল্পে, এবং জীবনের গল্পে দেখি রবি চৌধুরীর জীবনের গল্প আসলে কেমন। জীবনের সবচাইতে কঠিন সময় কখন ছিল আপনার? কঠিন সময় যে চিটাগং থেকে ঢাকা আসা, এই যে আসা যাওয়া করতে করতে আমার ব্যালেন্স শেষ হয়ে যায়, মানে ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল অনেক ওই সময়টাতে। হ্যাঁ, আমার মনে আছে একটা ওই সময় একটা ফকিরাবুল একটা হোটেলে, আমি খুব বেশি দামি হোটেল না, জোনাকি নামে একটা হোটেল, ওখানে আমি ওই হোটেলে কিছুদিন থাকতাম। মানে ফাইন্যান্সিয়ালি প্রবলেম ছিল, ভাড়া কম ছিলাম। পরে স্ট্রাগল তো অবশ্যই হয়েছে, এই আসা যাওয়া করতে করতে টাকা শেষ, এমনকি বাড়ির কম্বল, চেন, গলার চেন বিক্রি করে দিয়েছি। পরবর্তীতে তো অসংখ্য চেন, 1 কেজি স্বর্ণ মনে আমি নিজে বিক্রি করে দিয়েছি এতে, দুবাই গিয়ে। বোকা মানুষ আমি নিজে স্বর্ণগুলো এত চেন হয়েছিল আমার, বিক্রি করে দিয়েছি অনেক। আমার মনে আছে এক সময়ের জুলিয়া প্রয়াত হয়েছেন, উনি আমার গান শুনে একদিন না উনি স্বর্ণের চেন গিফট করেছে আমাকে। এবং আমি বলি আমাদের এই যে অভিনেতা জাহিদ হাসান একদিন গান শুনে আমাকে তার গলার চেন দিয়ে দিল, তো আবার তাকে চেনটা ফিরিয়ে দিয়েছি আমি। তো এরকম অসংখ্য হ্যাঁ, এটা ভালোবাসা, মানুষের ভালোবাসা। তো স্ট্রাগল করতে করতে বললাম না যে এই একটা কম দামি হোটেলে থাকে, এটাও তো একটা কষ্ট। পরবর্তীতে আমার অ্যালবাম যখন হিট করলো তখন তো আর স্ট্রাগল ইজ এ বিউটি, এক কথায় বলা যায়। স্ট্রাগল ছাড়া আসলে টাকার বস্তা দিয়ে আমার কোম্পানির পিছনে কারা আমাকে নিবে, সঙ্গীতা নিবে না সাউন্ড কারাগারি পড়ে গেল। হ্যাঁ, প্লট দিয়ে দিচ্ছে। আরে গুলশানে ফ্ল্যাট কিনেন, প্লট একটা প্লট দিয়েছিলাম গাবতমনগরে, যদি এটা আমি রাখিনি পরে। তারপরে যেটা চাই। আচ্ছা রবিদা, আমরা জানি আপনি ভীষণ গোল্ড লাভার, এবং আমি কিন্তু আপনাকে অফারে বলছিলাম, ওই যে বললাম না 1 কেজি বিক্রি করে দিয়েছি আমি। আমি কিন্তু বাপ্পি লাহিড়ীর সাথে আপনাকে একটুখানি কম্পেয়ার শুনুন, করছিলাম। বাংলাদেশে কিন্তু রবি চৌধুরী একজনই,
তো Exactly. রবি চৌধুরী একটু গোল্ড পড়তেই পারে। পড়তেই পারে। আর হ্যাঁ। আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনার গলায় তুমি আমাকে বলতে পারো গোল্ড চৌধুরী। গোলচের আছে, আপনার গলায় চমৎকার মোটা একটা চেন দেখতে পাচ্ছি, এটা কত ভরি ভাইয়া? এটা আমার হাতেরটা আর গলারটা মিলে 15 ভরি। 15 ভরি গোল্ড পরে আছে রবি চৌধুরী এই মুহূর্তে। ওকে, ছিনতাইকারী না টেনে নিয়ে যায় না ওরা গোল্ড ভাববে না এটা। গোল্ড ভাববে না? না, ও আচ্ছা, এটা কোত্থেকে কেনা হয়েছে গলার চেনটা? এটা বেসিক্যালি ইটালিয়ান গোল্ড। এটা আমি কুমার শানু দাদাকে খুব পছন্দ করি, ওর গলাতে ওটা সেম আছে। হ্যাঁ, এই ইটালিয়ান কুমার শানুর গলায় সেম চেনটাই আছে। হ্যাঁ আছে। তো ওটা আমি কিনেছি আপন জুয়েলার্স। ওদেরকে আমি বলেছি আমার এই সেম গোল্ডটা আমার দরকার, এই চেন নিয়ে এসছে, পরে কিনেছি। আমি আসলে খুব অ্যাস্টনিশড এই মুহূর্তে। 15 ভরি গোল্ড পরে রবি চৌধুরী এই মুহূর্তে আমার সামনে বসে আছে। চিন্তা করা যায়, ভাবা যায়। কেন? ও রবি চৌধুরী একটাই, ওই যে একজনই। হ্যাঁ, জীবনে কখনো ব্যর্থ হয়েছেন আর ওই সময় আসলে থাকে না, আমরা খুব ডাউন হয়ে যাই, নিজেকে সামলিয়েছেন কিভাবে? আমার কারো সাপোর্ট লাগে না বেসিক্যালি। আমি একজনের সাপোর্টই সবসময় নিই, উনি হচ্ছেন আমার উপরওয়ালা। আমি বিশ্বাস করি ওনাকে, আমার যে কোনো বিপদে আমি ওনাকেই স্মরণ করি, উনি আমাকে আমার ডাকে সাড়া দেন এবং আমাকে সহযোগিতা করেন, ভালো রাখেন। আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড। আলহামদুলিল্লাহ। আপনার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট কি এখন পর্যন্ত? আমার তো একটাই, প্রেম দেওয়ার পরে তো আমার আর কিছু করতে হয়নি। মানুষের জীবনে একটাই লাগে, বেশি লাগে। এরপরে হয়তো অনেক কিছু হয়েছে আমার, বাট পরিচিতির জন্য তো একটা লটো যেটা হয়, লটো কিন্তু একটা মানুষের দরকার জীবনে। একটি গানই যথেষ্ট, বা একটি অ্যালবাম। একদম 3 দশক ধরে আপনি আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে জল করে জ্বলছেন, এক কথা বলা যায়। হ্যাঁ, এটা নিজেকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ভার্সেটাইল সিঙ্গিং তোমার লাগবে একদম ভাইয়া। শুরুতে তুমি আসলে এখন যদি আমাকে কোথাও তুমি নিয়ে যাও, আমি দর্শক দেখবো যে এখানে আসলে কি ওনাদের কি জ্বর হয়েছে, নাকি ক্যান্সার, হ্যাঁ, নাকি ডায়রিয়া। তো যার ডায়রিয়া তাকে ডায়রিয়ার ওষুধ দিতে হবে, যার জ্বর তাকে নাপা দিতে হবে, আর যার ক্যান্সার তাকে থেরাপি দিতে হবে। তো গানটা থেরাপি তো একদম। তো আমি আসলে মানে ভার্সেটাইলি গান, মানে সব গানই গাওয়ার চেষ্টা করি আমি। নিজের গান তো আছেই, আমি গজলও গাওয়ার চেষ্টা করি, যখন নজরুল, রবীন্দ্র বলো, যেটা হোক, একদম আধুনিক। 3 দশকে যে পথ চলা, এটা এত সহজ ছিল না শুরুর দিকটাতে। আপনি যেমনটি বলছিলেন, হ্যাঁ, অনেক গোল্ড বিক্রি করতে হয়েছে এবং শুরুর দিকে আপনার আংটিও বিক্রি করতে হয়েছে। হ্যাঁ, থাকে না, যখন একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, অনেক চেষ্টা করছেন, কেউ নিচ্ছে না, কখনো কি মনে হয়েছে যে আমি সব ছেড়ে ছুড়ে দেই, আমার ভালো লাগছে না, আমাকে দিয়ে হবে না, এরকম হয়েছে কখনো? গিভ আপ করে দেওয়া? যখন মিলু ভাই আমাকে নিয়ে সব জায়গায় যাচ্ছিলেন, বলে যে না চলবে না, তখন তো একটু মন খারাপই ছিল, যে আংটিটা হয়ে গেল, গানও অ্যালবামও মনে হয় বের হবে, কিছুই হচ্ছে না। আচ্ছা, যখন বের হলো অ্যালবাম, আমি ভাবলাম হ্যাঁ, আমি কিন্তু অ্যালবাম বের করে চলে এসেছি আবার সৌদি আরবে। ওখানে আসলে ওখানে গিয়েও একটু ঝামেলা হলো, মানে ট্রান্সফার, একটা ভালো চাকরি আমি পেলাম ক্যাশিয়ারে, আলনুরি শপিং সেন্টারে ক্যাশিয়ার হিসেবে আর কি। হ্যাঁ, তো ওই আর যে আমার ওখানে ট্রান্সফার দেয় না কেউ, তা এটা তানাজল বলে আর কি, মানে ট্রান্সফারটা তো না দেওয়ার কারণে আমি বললাম যে কিছু আমাকে না, মানে আমাকে একেবারে চলে যেতে চাই দেশে, বাংলাদেশে চলে যেতে চাই। তখন আমি মক্কায় গিয়ে আল্লাহর যে ঘর আছে, ঘর ধরে আমি বলেছি, আল্লাহ তুমি বাংলাদেশে আমাকে কিছু একটা করে দাও, আমি এখানে আর থাকতে চাই না, চলে যেতে চাই। এই যে ধরে একটু কেঁদে কান্নাকাটি করে বলেছিলাম, দেশে এসে দেখি আমার অ্যালবাম সুপার ডুপার হিট। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আপনার হাতে আমি 2-3টা আংটি দেখি। এটা মদিনা থেকে নিয়েছিলাম। এটা মদিনা থেকে। এটা কি আপনি কি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন? এটা রুবি, এটা গোমেদ। এটা হচ্ছে ওই আমাদের ভারতের নচিকেতা চক্রবর্তী, তুমি তো আমার সাথে ভালো সম্পর্ক তার, যখন এসেছিলেন তার সঙ্গে একজন মিউজিক ডিরেক্টর এসেছিলেন, স্বপন দা। তো আমার হাত দেখে বললেন যে তুমি রুবি এবং গোমেদ দুটো আংটি নিয়ে নাও তাড়াতাড়ি। তো সেই ওনার কথাতেই আমি নিয়ে নিলাম আর কি।
ওই জন্য যখন বার্মা গেলাম ওখান থেকে নিয়েছি বার্মিস রুবি। বার্মা থেকে নেওয়া হয়েছে স্টোনগুলো। চমৎকার। রবি চৌধুরীর জীবনের সবচেয়ে বড় ভুল কি ছিল এখন পর্যন্ত যদি জানতে চাই? ভুল আসলে পার্ট অফ লাইফ। প্রথম বিয়েটা আমার ভুল ছিল, যদিও বিয়েটা আমি করতে চাইনি। আর না চাই ওদিকে, অতীত তো মানুষের পচা অতীত থাকে, ভালো অতীত থাকে। যাক। আচ্ছা, একদম প্রথম পারিশ্রমিক কত টাকা ছিল ভাইয়া আপনার? প্রথম পারিশ্রমিক না 200 টাকা। কি করেছিলেন সেই টাকা দিয়ে মনে আছে? কি করেছি ওটা মনে নেই, তবে আমার এলাকায় আমি মাঝে মাঝে, আমি তখন থেকে একদম প্রফেশনাল, পয়সা ছাড়া কাউকে আমি গান শোনাই না। আচ্ছা। তো আমি আশেপাশে সবাই জানতো আমি গান করি। আমি মোটামুটি 2000 1000 এরকম সম্মানে ওই সময় দিলে আমি চলে যেতাম, গান শোনাতাম ওনাদের। এরকম করে করে আমার বাবা মারা গেলেন ছোটোবেলায়। তা আমার চাচা একজন, তিনজন চাচা আমার। তো একজন তো মারা গেছেন, আমি দেখিনি। তো ছোটো চাচা, আমার বাবা তো মারা গেছেন, ছোটো চাচা ওনার যে জায়গাটা আমার বাড়ির পাশে, তো উনি অন্য বড়ো জায়গাটা কোথাও নিয়েছে, উনি এটা ছেড়ে দেবেন। তো ওই সময় 11,000 টাকা দিয়ে আমি ওটা কিনেছিলাম, এ আমার গানের টাকা। তখন সবাই, আমার মা অবাক হয়েছে যে আমি টাকা কোথায় পেলাম। ওকে, আপনার জীবনে কোন সময়টাতে সবচাইতে বেশি অর্থনৈতিকভাবে কষ্ট করতে হয়েছে? ওই ছোটোবেলায়, যখন গানের শুরুটা ছিল। জীবনের এই জায়গায় এসে কাকে সবচেয়ে বেশি মিস করেন যে এখন আপনার জীবনে নাই, কিংবা এরকম মনে হয় যে থাকলে ভালো হতো? বাবাকে মিস করেন? আমার বাবা কুরবানি ঈদের দিনই মারা যান, ঈদুল আজহার দিন। সেই জন্য ঈদুল আজহা আসলে আমার মনটা খারাপ থাকে। বাবাকে মিস করি, বাবা আমাকে দোয়া করে গেছেন অবশ্য। উনি আমার সাকসেস দেখে যেতে পারেননি আর কি, আমার মা দেখেছে, মা এখনও আছে। বাবা যেখানেই আছে দেখছেন রবি চৌধুরীর সাকসেস অবশ্যই। জীবনে কোন সময়টাতে সবচাইতে বেশি কেঁদেছেন কোনো কারণে, যে প্রচুর কান্না করেছেন, কোনো একটা বিষয় হয়েছে যেটা নিয়ে প্রচুর কান্না করেছেন? এই তো বাবার মৃত্যু, আমি বাবার জন্য অনেক কেঁদেছি। জীবনের সবচাইতে বড় শিক্ষা কি ছিল ভাইয়া? প্রতিদিনই শিক্ষা হয়, কিন্তু আমি ভুলে যাই। তুমি কাউকে টাকা ধার দিবা, এই টাকা নিয়ে যে তোমার অনেক বড় শিক্ষা হয়। এই টাকা কেন দরকার আবার জিজ্ঞেস করে, টাকা তো দেয়ই না, এরকম আছে। আর আমি না, যেটা কেউ যদি চাইতে আসে একেবারে দিয়ে দিই, দরকার নেই, তার দিন না আপনি, এটা ভালো। কেউ যদি আসে আপনি এই টাকাটা রাখেন, এটা দিতে হবে না। রবি চৌধুরী যে বিষয়টা সবচেয়ে বেশি ভয় পায়? ভয় তো আমি এখন এই মুহূর্তে আল্লাহকেই পাই। ওনার নামাজ ঠিকমতো আদায় করতে পারি না, ওনার যে রুলস মেনে চলতে পারি না, এটাই ওনাকে ভয় করি। আমি চাই যে যেন উনি আমাকে তৌফিক দেন, আমি যাতে সব কিছু মেনে চলতে পারি। কারণ মরতে হবেই, জন্মেছি যখন মরতে হবেই। যদি এরকম সুযোগ আসে যে রবি চৌধুরী নতুন করে তার জীবনটা আবার শুরু করতে পারবে, কোন বিষয়গুলো আপনি পরিবর্তন করতে চাইবেন আপনার জীবনের? আমার যে পচা অতীতগুলো আছে সেগুলোকে আমি অবশ্যই। পচা অতীত? আচ্ছা। জীবনটাকে নতুন করে সাজাবো। হ্যাঁ, যদিও সেটা সুযোগ আসবে না। জীবনে এমন কোনো ঘটনা আছে যা আপনার জীবন বদলে দিয়েছে? আমার জীবন তো, আমি সবসময় মনে করি আমি ওনারই মানুষ। উপরওয়ালা ছাড়া কেউ বিখ্যাত হতে পারে না, এটা যেই সেক্টরই হোক। তোমাকে যে আজকে মানুষ চিনে, এটা ওনার অবদান, ওনার রহমত আছে। তো সব ওনারই। আমি যখন স্টেজে যাই, আমি ওনাকে বলি যে তোমার রবি মঞ্চে যাচ্ছে, তুমি দেখো। আচ্ছা, যখন স্টেজে আপনি গান করেন, এত এত দর্শক, যখন আপনার খুব জনপ্রিয় গান দর্শকরা আপনার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান করে, ওই সময় কেমন লাগে ভাইয়া? অবশ্যই ভালো লাগে। এটা তো এই অনুভূতি তো, এটা বোঝানোর ভাষা আমার কাছে নেই।
কারণ আমি তাদের জন্যই রবি, হ্যাঁ, এবং দর্শকদের প্রতি ভালোবাসা, আমার শ্রদ্ধা সম্মান সবসময় আজীবন, আমি কৃতজ্ঞ। একদম। জীবনের সবচাইতে বড় ঝুঁকি কি নিয়েছেন এখন পর্যন্ত? আমি একটু দেশের বাইরে যখন যাই, যেখানে ক্যাসিনো থাকে, মনে করো আমি $10,000 পেলাম গান গেয়ে, তা আমি একটু ক্যাসিনো খেলি, ব্ল্যাক জ্যাক বা বাকারা, যেটা হয় চাইনিজরা খেলে। তা আমি করি কি, আমার যা আছে আমি একবারে ধরে ফেলি, হয় আসবে না হয়ে যাবে। এটা তো জীবন বাজির মতোই। এই জিনিসগুলো ঠিক না আমার, এটা আমার ব্যাড হ্যাবিট, এটা সংশোধন করতে হবে আমাকে। রবি চৌধুরী কি কখনো ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে এখন না, পর্যন্ত? এগুলো আমি বিশ্বাস করি না। আমি বললাম না, আমি উপরওয়ালার, আমি জীবনে কাউকে ভয় করি না। মানে মানুষ ভয় পায় না, সে ভয়টা আমার নেই। অনেক সিনেমাতে আপনি প্লেব্যাক করেছেন, অনেক জনপ্রিয় সিনেমাতে কাজ করেছেন, সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ করেছেন। কোন নায়কের লিপে বড় পর্দায় আপনার গান দেখতে ভালো লাগে? রবি চৌধুরীর গান বড় পর্দায় গাচ্ছে। এটা রুবেলের ভয়েসে গেছে, মানে লিপে গেছে, ওমর সানির লিপে গেছে, বাপ্পা রাজের লিপে গেছে, আর রিয়াজ টনি রায়ের। বাপ্পা রাজের লিপে কোন গানটা? প্রেম গীত মনে হয় কি একটা, এরকম একটা গান। এটা আনোয়ার জাহান নান্টু, ওনার সঙ্গীত পরিচালনায় ছিল আর কি। পরে বাপ্পা রিয়াজের কণ্ঠে তো ওটা হয়েছে টনি, বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ঝর্ণা নদী খোঁজে কিসের সুখে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তো সাকিবের লিপে গাইতে বললে ভালো লাগতো, কারণ আমি তো বলবো না সাকিব যে আমার একটা গান তুমি নাও, কারণ সে আমার বন্ধুর মতো ছোটো ভাই, ওর সাথে আমার সুন্দর সম্পর্ক অনেক আগে থেকেই। আমরা বাইরে একসঙ্গে অনেক কনসার্ট করেছি, একসঙ্গে গেছি। তো হয়তো কোনো গান ওর লিপে গেলে তো এখন ওর ছবি তো চলছে, আর বাকিগুলো তো কাঁদছে। হয়তো সেটাও একদিন হবে, সাকিবের লিপেও হয়তো আমরা রবি চৌধুরীর গান দেখতে পাবো। গেলে ও যদি শুনে থাকে নিশ্চয়ই। তবে ও আমাকে আমার একটা গজল শুনে, মৌলিক গজল, মানে ও নিজে থেকে বলেছে আমাকে যে লতা মঙ্গেশকরের মানে অনেক গানে বা ইয়েতে অমিতাভ বচ্চনের যে ভয়েসটা ডাবিং, কবিতা আবৃত্তি মতো যে হয় না, সেরকম তার ভয়েসটা আমার গজলের থাকবে। তো সেরকম যদি আমি একটা মৌলিক গজলে ওর ভয়েসটা অবশ্যই আমি দিব, ওর ভয়েসটা ওর নিজে ভয়েস দিবে আমার গজলে। বাংলাদেশের সিনেমায় কোন নায়িকাদের সাথে রবি চৌধুরীর খুব ভালো সম্পর্ক? এটা সবাই জানে, আমার একটু জানি কার সাথে না, কারা তারা? তবে এই নতুন প্রজন্ম এদের সাথে আমার কোনো এমনি দেখা হয় অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা কোথাও গেলে। কিন্তু আমার বন্ধু যারা 90s-এর, যেমন পূর্ণিমার সাথে আমার কাজ করা হয়েছে মিউজিক ভিডিও ইত্যাদিতে। তারপর শাবনূর আমার ভালো বন্ধু, আমার বাসায় আসে, আমরা একই দিনে জন্মগ্রহণ করেছি, 17 ডিসেম্বর বার্থডে হয়, একসঙ্গে কেক কাটি। মৌসুমি আমার ভালো বন্ধু, এটা সবাই জানে, ওর সঙ্গে আমি গান গেয়েছি টেলিভিশনে, প্রথম গান ওকে আমি শিখিয়েছি। তারপর আর কি পপি আমার গানের মডেল হয়েছে, ভারতের শতাব্দীরে আমার গানের মডেল হয়েছে, এটা কাতারে শুটিং করেছিলাম। আর বাংলাদেশের মোটামুটি সব নায়িকাদের সাথে আমার খুব সুসম্পর্ক, এবং সিনিয়রদের মধ্যে রোজিনা আপা, অঞ্জনা আপা, অঞ্জু ঘোষ, দিলারা আপা, আরও কারা কারা, চম্পা আমার সঙ্গে দুবাই গেছেন ফিতা কাটতে, আমরা একটা শোরুম ওপেনিং করেছি। ববিতা বাদ আমার সিনেমার মা হলেন, পুত্রকান পয়সাওয়ালা, উনি মেইন ওই ওনার সর্বশেষ ছবি, ওই ছবিটা ছিল। তো সাবানা আপার সঙ্গে আমার দেশি মেয়ে, অনেক প্রিয় আমার, তার সঙ্গে আমার দেখা হলো নিউ ইয়র্কে, মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গেছে। কেউ চিনে নাই ওনাকে, মানে ইয়ে পড়া তো, মেকআপ টেকআপ ছাড়া, আমি চিনতে পেরেছি। তারপর এই তো আর কি আছে বলতো এখন সবার নামই তো শুনে ফেললাম। পরিষদও, হ্যাঁ পরিষদও পরিচয় আছে।
পরিমণি আর কি ওর আর কি নতুন বর্তমান সময়ে নাবিলার সাথে দেখা হলো ওদিন। বর্তমান সময়ে কেয়া যারা পায়েল, আছে, এরা তো এটা সিনেমার না অবশ্য নাটকের। নুসরাত তিশা- ফারিয়া, তানজিন তিশা, তিশা, হ্যাঁ ওর সাথে, হ্যাঁ ওই award মাহিয়া মাহি, এবার দিলাম। হ্যাঁ মাহিয়ার সাথে পরিচয় আছে, কাজ করা হয়েছে আমার। বিদ্যা সিনহা মিম। হ্যাঁ মেয়ের সাথে অবশ্য দাওয়াতে দেখা হয়েছে, মানে কাজ করা হয়নি, পরিচয় আছে আর কি। সবার সঙ্গে আমার একটা সুন্দর সম্পর্ক মোটামুটি। আর কোন কোন নায়কদের সাথে খুব ভালো সখ্যতা আপনার? সবার সঙ্গে, কে না? কে না বিশ্বাস করো, নায়ক রাজ্জাক থেকে শুরু করে বাপ্পারাজ তো আরো আগে তার পরিচয়, বাবা খুব ভদ্র। আর সোহেল রানা ভাই সেদিন দেখা হলো একটা প্রোগ্রামে, আমাকে বকা দিল তুমি আসো না কেন আমার বাসায়। তারপর ইলিয়াস কাঞ্চনের সাথে আমি কাজ করেছি, নিরাপদ সড়ক চাই। তারপর সাকিব তো আমার খুবই কাছের, আমার বাসাতেই আমরা আড্ডা মারতাম আমার বিয়ের আগে আর কি। ওই আমার বাড্ডার বাসায়, এই যে ব্র্যাকের ইউনিভার্সিটির পাশে আমার বাসা, সাকিব আসতো ওখানে, আমরা আড্ডা দিতাম। পরে ওমর সানি খুব কাছের বন্ধু, আমিন খান, শাকিল খান, সালমান শাহর সাথেও পরিচয় ছিল আমার। একই ওর টেলিভিশনের প্রথম প্রোগ্রাম আমরা একসঙ্গে করি, মানে দুজন গায়ক দুজন গায়িকা, না দুজন মানে নায়ক নায়িকা দুজন, গায়ক গায়িকা দুজন, এরকম একটি প্রোগ্রাম হতো প্রতি বছর। তো সেখানে সালমান শাহের সঙ্গে আমার প্রথম দেখা। আর রুবেলের সাথে আমার ভালো সম্পর্ক, আমাদের লড়াকু হিরো। আর কি আছে বলো হিরো, সবার সঙ্গে। মোটামুটি তো শেষ। হ্যাঁ বর্তমান সময়ের হিরো ফারুক ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আলমগীর ভাই, ওই আঁকি যেহেতু আমার বন্ধু মানুষ, ওদিকে আবার ভাই, মানে সবার সাথেই ভালো সম্পর্ক। এত জনপ্রিয়তা, এত তো মানুষকে চিনেন তো। মান্না আমার খুব কাছের বন্ধু ছিল। যে মান্নার সাথে কোনো স্মৃতি রয়েছে আপনার? হ্যাঁ একটা স্মৃতি বলি, ওয়ান্ডারল্যান্ড ছিল তখন গুলশান, তো মাসুম বাবুল ওর গান সবগুলো গান কোরিওগ্রাফি করতো আর কি, তার বন্ধু, সেও প্রয়াত হয়েছেন। তো পূর্ণিমা তো এখানে বেঁচে আছেন, পূর্ণিমার সঙ্গে সে শুটিং করছিল মান্না। তা আমি আবার আমার মিউজিক ভিডিওর জন্য আমার টিম নিয়ে আমি ঢুকছি, আমার গানের শ্যুট হবে। তো আমি যখন শুনছি মান্না আছে, আমি দৌড় দিয়ে গেলাম, কিরে দোস্ত কী খবর। তখন ওদের হিরোদের একটা চেয়ার থাকে, বিশ্বাস করো, বলে যে তুই গানের হিরো, আমি সিনেমার হিরো, তুই আমার চেয়ারে বয়। ও চেয়ারটাও উঠে আমাকে বসালো, তোকে তুই দেখ, ও শর্ট দিচ্ছিল, আমি দেখলাম। এই তার সাথে আমার সর্বশেষ আরেকবার একটা একটা গাড়ি চালাতো স্পোর্টস উত্তরায়, আমি কোথায় যেন যাচ্ছিলাম, এরকম ওর দেখে আমি এরকম ধাক্কা দিছি, ধাক্কা দেওয়ার মতো আর কি, এরকম একটু সামনে দিয়ে, এই কোথায় যাচ্ছে, আমি যেটা একটু এদিকে আসছিলাম। তারপর আর সর্বশেষ মৌসুমীর বাসায় দেখা হয়েছিল একদিন, আমার কী ব্যাপারের জন্য আড্ডা দিচ্ছিলাম, রাত 1টা-2টার সময় গান নিয়ে আমরা বসছিলাম, তখন মাসুম বাবুল আর মান্না গেল, খুব ভালো বন্ধু ছিলেন আমার। নায়িকাদের থেকে কখনো প্রেমের প্রস্তাব পাওয়া হয়েছে, অভিনেত্রী কিংবা নায়িকা? না ও তো ওই না প্রেম, আমার বন্ধুত্ব আমাদের, প্রেম টেম ব্যাপার কিছু হয়নি। কণ্ঠশিল্পী মমতাজের জন্য আপনি একটা সময় ভোট চেয়েছিলেন, হ্যাঁ যেহেতু আপনার সাথে আমার colleague। আমাদের একই সেক্টরের কলিগ, আসলে সহকর্মীর জন্য তো ভোট চাওয়াটা অন্যায় কিছু না, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হ্যাঁ হয়েছে ওই এটা সময়টাতে। আমি, আমাকে দাওয়াত দিয়েছে, মমতাজের বাসায় যায়নি, মিডিয়ার এরকম কেউ নেই। হ্যাঁ এখন যারা বিএনপি করে, বিএনপি সবাই গেছে, সবাই মমতাজকে বুবু বুবু হ্যাঁ করে ডাকতো, যেমন ইথুন বাবু, এরা জাসাস, এরাও গান গাওয়াইছে মমতাজকে। হ্যাঁ তারপর আমি, মনির খান, ওমর সানি, আমরা অপবিশ্বাস, আমরা সবাই আড্ডা দিছি ওর বাসায়, মমতাজের বাসায়। তো আমি শিল্পী হিসেবে আমাদের একটা সুন্দর সম্পর্ক, সে এমপি, এটা আলাদা ব্যাপার, তো কে কী রাজনীতি করে আছে, আমাকে ডেকেছে তার এলাকায়, তখন বলে যে আমার জন্য একটু ভোট চাও তুমি, ভোট চেয়েছি। এটা আবার কালার দিয়ে অনেকেই হ্যাঁ আমাকে ফ্যাসিস্ট বানাতে চায়, নো হবে না, কারণ আমার ইতিহাস সবাই জানে যে আমি এটার আগে আমি খালেদা জিয়ার সবার সঙ্গে, তা আমাকে ফ্যাসিস্ট বানানো যাবে না। একদম। থালাপতি বিজয় তো চমক দেখালো, মুখ্যমন্ত্রী একদম। নির্বাচিত হয়েছেন, কিন্তু বাংলাদেশের তারকারা কেন রেডি দলের উপরে নির্ভর করে ভাইয়া? অবাক করার মতো। হ্যাঁ আর ইন্ডিয়াতে কিন্তু এই যে রজনীকান্ত, ওনার এলাকাতে ওনাকে ভগবান মানেন, ওনার মূর্তি আছে, স্ট্যাচু আছে। হ্যাঁ হ্যাঁ তো এই ইন্ডিয়াতেও দাঁড়ালেই সেলিব্রিটিরা এমপি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বাংলাদেশে টাফ।
হ্যাঁ, বাংলাদেশে সেলিব্রিটিদের অবশ্যই ভক্ত আছে, ভালোবাসে, কিন্তু ওই পর্যায়ের না যে একদম ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী বানিয়ে ফেলবে এরকম। যেমন আমাদের সাকিবের, আমি তো বলেছি সাকিব খানের অনেক জনপ্রিয়তা এখন, সে দাঁড়ালেও হয়তো সে এমপি হবে, সাকিব খান এমপি হবে, বাট একটা টিম বানিয়ে টোটাল একটা সরকার গঠন করার মতো, হ্যাঁ, মানে প্যানেল সে একদম বিজয়ী হবে না, সেটা বলছিলাম আমি, যেটা থালাপতি হয়েছে। কিন্তু বাংলাদেশের তারকারা একদম স্ট্যাবলিশড কোনো দল, একদম রেডি, এখানে যদি আমি কোনো একটা পোস্ট পেতাম, এটাই যে তৈরি করে নেওয়া কিংবা শুরু থেকে লেগে থাকে, এটা মনে হয় একটুখানি কম আমাদের দেশে ভাইয়া। হ্যাঁ, না বিএনপি তো চাইলেই যারা যারা এমপি হতে চেয়েছিলেন, আমাদের বেবি নাজিন, কনক চাপা, রিজিয়া পারভিন, আরও অনেকেই যারা যারা ডিটি আনোয়ারেরা হতে চেয়েছিলেন এমপি, ওনাদের তো কাউকেই দেয়নি। তো এটা ভেবেছে যে, আমার মনে হয় যে মমতাজ যেমন সংসদে গিয়ে একটু গান টান গিয়েছে, এরা হয়তো আবার গান গাইবে ওখানে গিয়ে, সেটা ভেবে দেয়নি, এটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা। তো আমি মনে করি যে ওনার যারা যেহেতু জাতীয়তাবাদী দল করেন, নিশ্চয়ই কিছু না একটা কিছু পাবে তারা। টুমারো হয়তো পাবে। হ্যাঁ, মন খারাপ করার কিছু নেই। আচ্ছা, একটু ডিফারেন্ট টাইপের একটা প্রশ্ন রাখতে চাই, এটা আমারও কিউরিওসিটি এবং দর্শক যারা দেখছেন আই গেস তাদেরও ভীষণ কিউরিওসিটি। রবি চৌধুরী মানে একটা লাক্সারি, তার হেয়ার স্টাইল, তার সানগ্লাস, তার গলায় মোটা চেইন, তার ব্লেজার, তার ওয়াচ, রিং, জুতা, প্যান্ট, এভরিথিং। হ্যাঁ, আমি যেমনটি বলছিলাম, আমি কয়েক বছর আগে যেমনটি দেখেছি আজকে ঠিক তেমনটাই দেখলাম, অনেকদিন পর আপনার সাথে আমার দেখা। না, আমি কিন্তু হাফ প্যান্ট পরে ঘুরি, তুমি আমাকে দেখো। এই লাক্সারির বিষয়টা রবি চৌধুরী কার থেকে পেয়েছে এবং কিভাবে আচ্ছা, নেক্সট টাইম তুমি আর আমি হাফ প্যান্ট পরে ঘুরবো, ঠিক আছে? ডেফিনেট, দেশের বাইরে। দেশের বাইরে যদি কোথাও শোতে যাই। হ্যাঁ, জানতে চাই যে এই লাক্সারিটা আপনি কার থেকে পেয়েছেন, কিভাবে মেইনটেইন করেন? এটা মেনটেন করি আসলে, শোম্যানশিপ যেটা, এটা কিন্তু খুবই জরুরি। আগে যারা টেলিভিশনে গান গাইতেন, হ্যাঁ, পায়জামা পাঞ্জাবি পরে একটা স্যান্ডেল পরে চলে যেতেন গান গাইতেন, তখন একটা সময় ছিল। তো এটাকে আমি, খালিদ হাসান মিলু ভাই, বিশ্বদা, আমরা কিন্তু এটাকে যে স্টার হলে এরকম হতে হবে, এটা অনেকের মধ্যে, যেমন শুভ্রদেব, দেখবা তুমি সবসময় ফিটফাট। তুমি ভারতের কুমার শানুদা দেখো, এই বয়সেও সে একদম ফিটফাট, একদম ঝাঁকা নাকা ড্রেস পরে, একদম হে হে হা 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 হে হে হে। কুমার শানুর একটা গান শুনি না, দুই লাইন ওনার মতো করে গাইলাম একটু শুনি না, দুই লাইন কুমার শানুর গান। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। বাহ, কেন গান আছে? तेरी चुनरिया दिल ले गई, सर से जो धीरे धीरे पागल हुआ रे मैं धीरे धीरे तेरा ही बिंदिया। কথা মনে নেই। যাক, সুন্দর হয়েছে। না, টুনটা আসছে একদম একদম কুমার শানুর মতোই মনে হচ্ছিল আমার। উনি শানুদা একটা গান গেয়েছিলেন আমার সামনে, আমার গানটা খুব ভালো লাগে। শানুদের কোন গানটা আপনার সবচেয়ে পছন্দের? সজনী আমি তো তোমায় ভুলিনি, এ বুকে তুমি আছো, আগের মতো আছো, তুমি ছাড়া জীবন আজও ভাবিনি। সজনী আমি তো তোমায় ভুলিনি। এই গানটা অডিওতে রেকর্ড করেছিল 1993-তে। এটা তখন তার গার্লফ্রেন্ড ছিল কণিকা সাধনা, অ্যাঙ্কারিং করতেন, উনিও ছিল। বারবার উনি যখন গান গাচ্ছিল শানুদা বলে যে কণিকা যারা সামনে আও, মানে যাতে ও গান গাওয়ার সময় করে দেখে, ওকে দেখে গাইবে। শিল্পীর জন্যে গান, কবির জন্যে কবিতা, আমার জীবনে জাগে প্রয়োজন, পাইনি আজও তার দেখা, আমি একা বড় একা।
বাহ। আচ্ছা রবিদা, কি বলবো, মানে আমার এত ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিতে, একদমই মনে হচ্ছে না যে শেষ করি, তারপরে তো শেষ করতেই হবে। একদম শেষ করে দাও। হ্যাঁ, অনেক হ্যাঁ। আমিও ভুলে যাচ্ছিলাম, মানে তুমি এত আপনার- সুন্দর করে আমাকে উপস্থাপন করেছো। ওকে, আসলে আমি এত গুণী মানুষ না। না আমার ভালো লেগেছে, লিজেন্ডারি একটা মানুষের সাথে এশিয়া বসে আমি পোস্টে আমি আড্ডা এসেছিলাম। দিতে পারলাম। যাই হোক ভাই, লাস্ট পর্যন্ত চলে এসেছি। আপনার ফ্যান ফলোয়ার্স ভালোবাসা মানুষগুলো আপনাকে দেখছে, তাদেরকে যদি কিছু বলেন ভাইয়া। না, ওই তো বললাম যে এশিয়া পোস্টে আমি ওদের ওপেনিংয়ে যেদিন ওরা আত্মপ্রকাশ করলেন আর কি, এসেছিলাম, ভালো লেগেছে। এই টিমটা সুন্দর, এবং যারা যারা এশিয়া পোস্ট দেখেন সবার জন্য আমার ভালোবাসা। আমি বলবো আপনার একটি কথা আমি সবসময় বলি, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। লাইফ ইজ ভেরি শর্ট। থ্যাংক ইউ সো মাচ রবি চৌধুরী, আমার সঙ্গে আড্ডা আমাদেরকে। দিতে পেরে খুব ভালো লাগলো। আরশিয়া না, ইউ আর Yes, yes. আরশিয়া। You know me very well ভাইয়া। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য। রবি চৌধুরী সবসময় নিজের গুণে অনন্য, সবসময় এরকম অনন্য থাকুন, সুন্দর থাকুন, এবং আমাদেরকে সুন্দর সুন্দর কাজ উপহার দিন ভাইয়া। ইনশাল্লাহ, তুমি ভালো থেকো। থ্যাংক ইউ। লাভ, থ্যাঙ্কস এশিয়া পোস্ট। ভিউয়ার্স, আজকের আয়োজন ছিল এ পর্যন্তই। এশিয়া পোস্টের চমৎকার আয়োজন, বিশেষ আয়োজন। এপে স্টারে উপস্থিত ছিলেন লিজেন্ডারি শিল্পী রবি চৌধুরী। তার জানা অজানা অনেক গল্প, গান, আড্ডায় একেবারেই আমাদেরকে মাতোয়ারা করেছেন। আশা করছি যারা যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে, আপনাদের সবার ভালো লেগেছে। বেশি বেশি করে বাংলা গান শুনুন, তাহলে কিন্তু রবি চৌধুরীদের মতো লিজেন্ডারিরা আসলে গানে গানে আমাদের মধ্যে বেঁচে থাকবেন। আজকে আমাদের খোদা হাফেজ। এটা গরম করে দিতে বলবো। হ্যাঁ, আমার মোবাইলটা একটু দাও তো। মোবাইল হবে ভাইয়া, খুব মজা লাগছে আপনার। তার তো ফ্রিতে ফ্রিতে কতগুলো গান শুনে ফেলছি। অনেক গান গেছি না, ইয়েস, গান শুনে ফেলেছি অনেকগুলো। এটা তো 5 লাখ টাকার গান গেয়ে ফেলছি। বলে কি 5 লাখ টাকার গান গিয়ে দিছি। 5 লাখ টাকার গান গেয়েছি।